শোনো শোনো, শিলিগুড়ি থেকে সিটামজার যেতে মাত্র 1 কিলোমিটার রাস্তা অফ রোড। আর সেই 1 কিলোমিটারেই ঘটলো আমার বিপত্তি। যাই হোক, আছাড় খেয়ে পৌঁছে গেলাম শিটাংয়ের সব থেকে বড় লেবু বাগান। আর তো কথাই নেই। তবে মূল কথায় আসি। আজকের ট্রিপে মাত্র 2 দিনের দূরত্বে রয়েছে আমাদের এমন একটা ডেস্টিনেশন যেটাকে বলে কমলা লেবুর স্বর্গরাজ্য শিটং। সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন অহলদারা ভিউ পয়েন্ট এবং রবীন্দ্রনাথ টেগোরের ন্যাচারাল ফেস। তার পাশাপাশি রয়েছে আরও অনেক কিছু সুন্দর সুন্দর দেখার মতো জায়গা, যেটা কলকাতা থেকে মাত্র 2 দিনের ছুটি কাটিয়ে আপনি ঘুরে আসতে পারেন। আর তার পাশাপাশি রয়েছে খাওয়া দাওয়ার সুন্দর বন্দোবস্ত এবং সুন্দর বিশ্বস্ত একটা রেস্টুরেন্ট, যেখান থেকে আমি খুব সুন্দর আতিথেয়তা পেয়েছিলাম। আর তার পাশাপাশি রাত্রের ভুরিভোজ। যাই হোক, বারবিকিউটা তো অসাধারণ ছিল। এবার আসি মূল ভিডিওয়, প্রথম থেকে দেখুন কিভাবে গেলাম, কিভাবে পৌঁছালাম। গুড মর্নিং ফ্রম দুর্গাপুর কৃষ্ণনগর। তো গ্যাস আজকে শুরু হচ্ছে সকাল 7টা থেকে আমার জার্নি। এখন উঠে যাব হাই রোড। এই হচ্ছে 34 নম্বর, সোজা কলকাতা সেই উত্তরবঙ্গের সঙ্গে জুড়ে দিয়েছে। আর এই হাই রোডে ওঠার জন্য আমি এই ব্রিজটার তলা দিয়ে গিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত 34 নম্বরটা, সরি এখন 12 নম্বর হয়ে গেছে। তো এই হচ্ছে 12 নম্বরটা নিয়ে নিচ্ছি। এই একই রাস্তা সোজা শিলিগুড়ি বেরিয়ে গেছে। এই রাস্তায় তাই আর বিশেষ কিছু দেখাবো না। যেটুকু যদি মানে খুব ভালো কিছু সামনাসামনি এসে যায় তবে দেখাবো, নইলে সোজাই মজা। এরকম একটা দিন কল্পনা করছিলাম কিছুদিন ধরে, দার্জিলিং যাব। অনেকদিন হলেও ভালো ব্লগ আসছিল না। তবে এই ট্রিপে অবশ্যই সবাই কিন্তু খুব এনজয় করবে আমি জানি, কেননা বাঙালি সবসময় মানে যারা নর্মালি প্রফেশনাল না তারা কিন্তু কাছে ধারের মধ্যে একদিনের মধ্যে ঘোরার জায়গা খুব করে চায়। আর এইটা কিন্তু একদিনের ঘোরার জন্য বেস্ট আমার মনে হয়। মানে একদিন বলতে পুরোপুরি একদিন না, যে একদিনে পৌঁছানো এবং একদিন ঘোরা, নেক্সট দিন 3 দিনের মধ্যে এরকম একটা রাইড কমপ্লিট করা যায়, বা 3 দিনের মধ্যে এরকম একটা ট্যুর কমপ্লিট করা যায়। এই হচ্ছে সেই লং ড্রাইভে বেরিয়ে একটুখানি চায়ে চুমুক দিতে সবারই মন চায়। আর সেই চাটা যদি হয় খুবই সুস্বাদু, তাহলে তো কথাই নেই। সেরকম একটা অ্যাড্রেস দিচ্ছি, ধুবুলিয়া বিডিও অফিসের ঠিক পাশেই সুন্দর একটা চায়ের দোকান। এই দোকানের চায়ে সত্যি একটা জাদু আছে। জল ছাড়া শুধু দুধ চাকে অনেকক্ষণ ধরে ফোটায়, 1 ঘন্টা ধরে ফুটিয়ে করে, চাটা সত্যিই খুব সুন্দর করে। আর এই দোকানে আর একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে রাবড়ি। যদি ওটা সকালবেলা না হতো আমি রাবড়িটা ট্রাই করতাম। যেহেতু সকালবেলা তাই রাবড়িটা খাচ্ছি না, শুধু চাটা খাচ্ছি। খুব সুন্দর লাগে। তোমরা যারা এই রাস্তা দিয়ে যাচ্ছ অবশ্যই একবার এই দোকানের চা ট্রাই করতে পারো, বিডিও অফিসের অপোজিটে। খুব সুন্দর। আমাদের রাইডের প্রথম টোল কৃষ্ণনগর পার করে ধুবুলিয়া পার করে এসে প্রথম যে টোলটা পড়ছে সেটা হচ্ছে এইটা। যাই হোক, আর বেশি দূরে নয়, ওই তাকালেই দেখা যায় দার্জিলিং। আর ওখানেই কিন্তু আমাদের মন বসে গেছে আজকে, কিছু করার নেই। চলো, পৌঁছে গেলাম পলাশি। এই পলাশির কথা কে না জানে, বাঙালি হোক নন বাঙালি হোক সবাই জানে। ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ এই পলাশিতেই হয়েছিল। এই যে গেটটা আছে, এটা থেকে বাঁদিকে চলে গেলেই কিন্তু ওই এই যে পলাশি ওয়ার মেমোরিয়াল যে স্মৃতিসৌধ, সেটা কিন্তু এই বাঁদিকে। যারা সাধারণত ভিজিট করতে চাও তারা এখানে আসতে পারো বা দেখতে পারো। এই বাঁদিকে চলে গেল টাউন, আর ডান দিকে চলে গেল সোজা ফ্লাইওভার। তো দেখো এক্ষুনি ফ্লাইওভারটা নিয়ে নেবো। এই হচ্ছে ফ্লাইওভার, দেখুন, দেখো ফ্লাইওভারটা, দেখো ফ্লাইওভারটা, দেখেছো কত বড়। এখন কিন্তু আর ডালখোলার ভেতর দিয়ে যাওয়ার দরকার নেই। রায়গঞ্জ বাইপাসটা চালু হয়ে গেছে, এই রাস্তাটাই নিয়ে নিতে পারো। আমরা সিকিম যাওয়ার সময় এই রাস্তাটায় ভুগেছিলাম, কিন্তু এখন আর ওই সমস্যাটা নেই। 2023 সালে যখন সিকিম যাই
তখন এই রায়গঞ্জ বাইপাসটা ধরবো বলে আমরা এই ব্রিজে উঠে গেছিলাম। তো ব্রিজের কাজ কমপ্লিট হয়নি, মাঝখানটা জুড়ে ছিল না, আবার ফিরে এসে তলা দিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তলা দিয়েও আমরা বিফল হই। তারপরে এই যে ডান দিকের গ্রামটা, এই গ্রামটা দিয়ে ওই দিক দিয়ে আমরা পার হই, বেশ মোটামুটি 5-7 কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে খুব ভালো মনে আছে আমার পাস হই। তবে এই যে বাইপাসটা করে ব্রিজটা জুড়ে দিয়েছে না, এতে শিলিগুড়িটাকে আরও অনেক অনেক সহজ করে দিয়েছে, মানে অনেক সময় বাঁচিয়ে দিয়েছে। এই ডালখোলার ভেতর যে মার্কেটের জাম পুরোটা নেই, আর এদিকের রাস্তাটা একদম পুরো সেই মাখন রাস্তা। ঢুকে গেলাম সেবকের জঙ্গলের মধ্যে। সেবক রোড ধরে সোজা যেতে যেতে বারবার মনে হচ্ছিল একটু যদি হাতি বা বাঘের দেখা পেতাম। তবে এটা যতই আনন্দদায়ক হোক, তার সঙ্গে একটা ভয়ও কাজ করে। তবে ভয়কে উপেক্ষা করে মনে হচ্ছিল কোনো জন্তু জানোয়ারের দেখা পেলেই ভালো হয়। ফাইনালি পাহাড়ের দেখা পেয়ে গেলাম। তবে এই পাহাড় আমার কাছে নতুন না, যতবার দেখেছি আমার ততবারই আমার ভালো লেগেছে। জীবনে এমন কোনো দিন হয়নি যে যেদিন আমি এই পাহাড়টাকে দেখে অখুশি বা আমার মধ্যে কোনো আলাদা অনুভূতি কাজ করেনি। সত্যিই পাহাড় যে কী রহস্য, জানি না এত ভালো কেন লাগে। শিলিগুড়ি থেকে সবথেকে শর্টকাটে শিটং যাওয়ার রাস্তা সেবক রোড ধরে এসে দাঁড়াতে হবে কালীজোহরা বলে একটা জায়গা। তো এই কালীজোহরা ঢোকার পর তোমাকে যেতে হবে লাটপাঞ্চার। শিলিগুড়ি থেকে কালীজোহরার দূরত্ব 29 কিলোমিটার মাত্র, আর ওখান থেকে লাটপাঞ্চারের দূরত্ব 11 কিলোমিটার। এই শর্ট টাইমে কেবলমাত্র এই রাস্তায় পৌঁছানো যায়। এই হচ্ছে শিটং যাওয়ার শর্টকাট, লটপাঞ্চার হয়ে যাওয়ার রাস্তা, যেটা আমি মিসিং গিয়ার্সের ভিডিও দেখে জেনেছিলাম। ধন্যবাদ দাদাকে। আর রাস্তাটা সত্যি একদমই নির্জন, মানে অনেকেই এই রাস্তাটা নেয় না, আমিও এই রাস্তায় প্রথম। তো দারুণ লাগছে কিন্তু। তবে অফরোড নেই একেবারে সেটা বললে ভুল হবে। এই লটপাঞ্চার ঢোকার আগে বেশ কিছুটা খতরনাক লেভেলের অফরোড রয়েছে। শোনো শোনো, রাস্তাটা প্রচণ্ড ধুলো, মানে ধুলো ঠিক না, এক প্রকার ঝুড়ো মাটি, বালি মাটি, যার কারণে আমার টায়ারটা পুরো জায়গায় বসে গেল, মানে স্লিপ করে গেল একদিকে। আমি আর কোনোভাবেই ওটাকে আটকাতে পারলাম না, যার কারণে আমার বাইকটা পড়ে গেল। তবে এটা একটা লজ্জাজনক ব্যাপার, এত বড় লাদাখ ঘুরে এসে যেখানে পড়লাম না, দার্জিলিংয়ে এসে পড়ে গেলাম। সবই অভিজ্ঞতা। লাদাখের মাটি এরকম হলেও যথেষ্ট হার্ড, কিন্তু এখানে এসে এতটা ভোসা ধুলো, আমাকে বাইক থেকে পড়ে যেতে হলো। তো যাই হোক, একজন লোকাল পাহাড়ি ছেলের সাহায্যে আমি কিন্তু বাইকটা দাঁড় করালাম এবং আবার চলতে শুরু এই যে করলাম। রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আসছে। আর এই আমার পিছন দিকে যে রাস্তাটা, এটা চলে গেল কালিম্পং। এদিকে চলে গেল অহলদারা 360 পয়েন্ট। এই জায়গাটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে 0 পয়েন্ট বলে, 0 কিমি। তো এই হচ্ছে 0 পয়েন্টের থেকে এই হচ্ছে টিকিট কাউন্টার, আর এই টিকিট কাউন্টার থেকে এদিকে চলে যেতে হবে অহলদারা ভিউ পয়েंट। भैया टिकट कितना करके? हाँ 20। तो ये হচ্ছে, आपका कोई प्रॉब्लम नहीं ना वीडियो बनाने में? তো এদিকে হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, আর এই ভাইয়ের কাছ থেকে 20 টাকাতে টিকিট করতে হবে। দুজন বাইকের কোনো টিকিট লাগবে? बाइक का कोई टिकट लगेगा? हाँ ओनली 20 दोनों का টোটাল মিলে। ও ঠিক আছে, এটা হচ্ছে রাস্তা সিঙ্কোনা প্ল্যান্টেশন না। তো এখান থেকে 20 টাকাতে টিকিট কেটে নিয়ে ঢুকে গেলাম সিঙ্কোনা প্লান্টের ভেতর দিয়েই রাস্তা, খুব সুন্দর লাগছে। আর এখানে যদি একজন প্রিয়জন থাকে সঙ্গে, তাহলে তার কথাই নেই। আর এখানে হচ্ছে 360 360 ডিগ্রি, মানে সব দিকেই ভিউ পয়েন্ট পাওয়া যাবে এখানে। তো এরকম সুন্দর একটা জায়গা, খুবই মজা। কিন্তু কষ্ট লাগে এই লোকগুলোকে দেখলে, দেখো জীবনের তাগিদে কতটা কষ্ট করে। যেখানে আমাদের বাইক নিয়ে উঠতেও ঘাম ছুটে যায়, সেখানে কিন্তু ওরা কিভাবে চলে যাচ্ছে ভাবা যায়। এখানে কিন্তু হোমস্টে আছে থাকার জন্য, যারা এইসব জায়গায় থাকতে চাও, নাইট স্টে করতে যাও, করতে পারো। তো এই হচ্ছে সিঙ্কোনা প্লান্টেশন। এই যে সিঙ্কোনা গাছ, একদম কাছে মুকুল ফুল সমেত, দেখো গাছের নাড়া দিয়ে দেখো,
কোনো সমস্যা নেই। আর এদিকে আমার রাজদূত, দেখিতে চাহি আনিতে তারে পাঠাও কোনো রাজপুত। তো সব কিছু দেখলে বীজ থোবরাটা একবার দেখো, কোন ভাই এত দূর চলে আসলো। এনজয় দ্য ভ্যালি নট এ র্যালি। এনজয় করো, চ্যালেঞ্জ করো না, কাউকে দেখিও না, আর কখনো কম্পিটিশান এনো না। যেখানে মন চাই সেখানে দাঁড়াও, সেখানে ঘোরো, যেখানে 2 ঘন্টা থাকতে হয় সেখানে স্লো ট্রিপ বস, ऐसा होता है। চলো দেখি 360 অনেক বকে ফেলেছি। তো এখানে বাইক রেখে দিয়ে পার্কিং করে চলে যাচ্ছি ওপরের দিকে, একটু জাস্ট সিঁড়ি 10টা মতো, আর সেখানেই রয়েছে 360 ভিউ পয়েন্ট। এদিকে একটু বসার জায়গা করেছে। কত সুন্দর জায়গা দেখো। এখানে চায়ের বাগান, এই দেখো। ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগার ফেস, অহলধারা। তো এই অহলধারাতে কোথায় একটা রবীন্দ্রনাথের মুখের মতো জায়গা আছে, সেটা আমি খুঁজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অহলধারা ভিউ পয়েন্টে একটা ন্যাচারালিভাবে সৃষ্টি হওয়া রবীন্দ্রনাথের মুখ অনেকটা কল্পনার নজরে নিতে হয়। ঠিক আমার আঙুলের সোজা যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা একবার মনে মনে ভাবুন, ওটা রবীন্দ্রনাথের মুখ। আর দেখুন আমি জুম করছি, এই দেখো জুম করছি আস্তে আস্তে, ওটাকে কল্পনা করুন, একটা চোখ বন্ধ করে যে রবীন্দ্রনাথের মুখ দেখুন, মনে হবে ওটা রবীন্দ্রনাথেরই মুখ। ওই জায়গাটা আমি কিন্তু এখন যাব, আর তোমরা পিছন পিছন ফলো করো, সরু রাস্তাটা দিয়ে কভার করব। চলো আগে দেখি রবীন্দ্রনাথের যে মুখটা রয়েছে ওইখানটাতে যেতে পারি কিনা। অনেকটা সরু রাস্তা, রিস্কি আছে। পিছু পিছু আসো। অহলধারা 360 ভিউ। ফাইনালি পৌঁছে গেলাম অহলধারা ভিউ পয়েন্ট আর 360 ভিউ। এই পাগলামি যতদিন আছে ততদিন জিন্দা আছি, যখন পাগলামি চলে যাবে তখন মরে যাবো। ঝাঁপো না তুমি সিক্রেট হো, তফাক কবুল করো। আমরা ঠিক ওইখানটাতে ছিলাম যেখানে লোকগুলো রয়েছে, ওখান দিয়ে এই রাস্তাটা ধরে নেমে এখানে চলে এসেছি। তবে খুব ভালো করে এসেছি। এটাই কিন্তু সব থেকে রিস্কি জায়গা, যা এখন যেখানে যাচ্ছি সব থেকে রিস্কি জায়গা। আর তোমাদের ভাই তো বরাবরই অ্যাডভেঞ্চার রিস্ক নিতে পছন্দ করে। এই দেখো, এই দেখো, এবার হবে সব থেকে ভয়ঙ্কর এবং টপ জায়গা। ওইখানটাতে কিন্তু আমি এখন যাব, মানে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর। নিচে দেখো 1000 ফুট খাদ চারিদিকে, যেখানে সাধারণ লোক যেতে একটু ভয় পায়, আমি কিন্তু ওইখানটাতেই যাচ্ছি। রিস্ক কিন্তু ভালোই আছে, তোমরা চেষ্টা করো না আর একটু ভয়টাই পাও। স্ট্যান্ড তুলতে হবে না তো। কি সুন্দর বাতাস। তো যেটা বলেছিলাম সিনকোনা গাছ, এই হচ্ছে সিনকোনা প্লান্টেশন। এই হচ্ছে সিনকোনা গাছ, খুব কাছ থেকে দেখো। এই দেখো
এর থেকে কি তৈরি হয়, কুইনাইন, যেটা হাঁপানির ঔষধে কাজে লাগে। এটা সরকারি প্লান্ট, চারিদিকে সিঙ্কোনা গাছ ফুল সমেত হয়ে আছে, দেখো। সিনকোনা প্লান্টেশন অহলদারা দেখে চলে আসলাম অরেঞ্জ গার্ডেন, দীপক রায়। খুব সুন্দর বাগান, ভিজিট করব। कंटिन्यू चालू रखिए, मैं आपको उधर तोड़ के दे दूंगा। এই গাছটা তো বেশি হয়েছে। सर अभी भी तो मैं 150 का। ये ओरिजिनल दार्जिलिंग नींबू है ना? हजुर, ओरिजिनल दार्जिलिंग नींबू है ना? हाँ जी, ओरिजिनल दार्जिलिंग एकदम एकदम ओरिजिनल। मैं आपको खिलाऊंगा ना, तोड़ दूंगा, खिलाऊंगा आप लोगों को। তো এই হচ্ছে যেটা বলেছিলাম, শিটংয়ের সব থেকে বড় গার্ডেন, সবচেয়ে বড় গার্ডেন है ना भैया? हाँ जी, এ সব থেকে বড় গার্ডেন। আর এই গার্ডেনে আমরা চলে এসেছি ভিজিট করতে। সো सकता है ना? हाँ जी, हाँ जी। এই হচ্ছে লেবু, এই হচ্ছে লেবু, চারিদিকে শুধু লেবু আর লেবু। আউ মজা। তবে এই অরিজিনাল দার্জিলিংয়ের লেবু খেতে হলে শিটংয়ে অবশ্যই আসতে হবে। শিটংকে বলা হয় কমলা লেবুর গ্রাম। এইখানে প্রত্যেকটা বাড়িতে ঠিক এরকমই কমলা লেবু গাছ আছে, এবং এখানকার आने का सुविधा होता है। एड्रेस हाँ जी, हाँ प्लस जी। फ़ोन नंबर बता दीजिए। हाँ, मेरा वो बोट में भी लगा है। हाँ वो तो अच्छा। दिखा दिया। 7679 हाँ 880545 एक। दूसरा है 9769264081। हाँ जी। তো এই হচ্ছে দাদার ফোন নাম্বার, আর দাদা আমাকে দিল অ্যারেঞ্জ। আমি এখান থেকে কিন্তু কিনবো কিছু, আর খুব সুন্দর লাগছে। যেমন ভালো এখানকার লোকজন, তেমনি কমলা লেবুর গাছ। ভাবতে পারিনি কোনো দিন এইভাবে কমলা লেবুর গাছের পাশে দাঁড়িয়ে থাকবো। সবই তোমাদের আশীর্বাদ। সুন্দর। দাদা কিন্তু আমাকে একটা দিচ্ছে, और फिर देगा, और भी देगा। अब तोड़ के देगा, और तोड़ के देगा, उधर से पेड़ से तोड़ के देगा दीदी। দারুণ মিষ্টি। মজা এসে গেল। এই হচ্ছে গার্ডেনের ভিতর। তবে একটা কথা, এখানে কিন্তু অনেকটা ফার্ম হাউসের মতো। এদিকে দেখতে পাচ্ছ, এগুলোকে লোটাস বলে, লেটস শাক বলে। এটা পাহাড়িদের একটা খাবার। তবে এই শাক আমি খেয়েছি। এই শাকের একটা উপকারিতা হচ্ছে হজম হয়। যাদের হজমের সমস্যা তাদের কিন্তু খুব সুন্দর হজম হয়, মানে পাচন ক্রিয়ায় সাহায্য করে। আরেকটা জিনিস হচ্ছে, এদিকে প্রতিটা হোমস্টেতেই বা এরকম গার্ডেনেই এরকম কিছু মহানায়কের দর্শন পেয়ে যাবে। মানে প্রতিটা জায়গায় এরা কিন্তু এরকম মুরগি পালন করেছে, এবং এই পাহাড়ি মুরগি খেতে খুব সুস্বাদু হয়। লেবু পাড়ার নিয়ম হচ্ছে, এরকম গাছে একটা মই বাঁধাতে হয়, আর এই যে লেবুটা না, লেবুটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাড়তে হয়। কারণ এই বোটাটা যদি থাকে, এই যে বোটাটা যদি থাকে, তাহলে লেবুটা 20-25 দিন যাবে। আর যদি না থাকে, তাহলে লেবুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি পারফেক্টলি পারলাম, এবং এটা পারফেক্টলি টেস্ট করব। গাছ থেকে পেরে সদ্য, সব বাইক কা কামাল হে ব্রো। লেবু বাগান ঘুরে বেরিয়ে পড়লাম একটা হোমস্টের উদ্দেশ্যে, যেখান থেকে আজকের বিকালের সূর্যাস্তটা দেখব বলে। তার জন্যে খুঁজে খুঁজে পেয়ে গেলাম সুন্দর একটা হোমস্টে, সুজাতা হোমস্টে, যেটার মালিক খুবই হাসি খুশি এবং মিষ্টিভাষী, যেটা আমার মন ছুঁয়ে গেছিল। আর ওনার ব্যবহার সঙ্গে আমাকে সম্বর্ধনা জানালেন। ওনাদের যে ট্র্যাডিশনাল, এটাকে কি বলে আমাদের ইয়ে ভাষায়, বস্ত্র বলে। তারপরেই শুরু করে দিলাম খাবার দাবার নিয়ে। তবে এখানে খুবই সিম্পল, ডাল, আলু ভাজা, স্যালাড, সঙ্গে ছিল পাঁপড় ভাজা, আর তার সঙ্গে লোকাল পাহাড়ি চিকেন। খুবই সুন্দর খেলাম দিনটা। চিকেনটা কিন্তু দারুণ করেছে, কালকের থেকে আজকে চিকেনটা ভালো, একদম গামাখা গামাখা করে কষা কষা করেছে, দারুণ টেস্ট।
তো শিটংয়ের আর একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ফায়ার, আর এর সঙ্গে রাত্রে হবে बारबेक्यू, चिकन बारबेक्यू। ये जो भैया है ये होम स्टे का मालिक। नमस्ते। बोलिए इसका क्या गुण है? इसमें हाँ इसमें वो जितना भी काटता है इधर में हाँ वो इसमें इसको ऐसे कर से लगाने से हाँ। वो ब्लड जाम हो जाता है, ब्लड ही नहीं निकलता है। উনি বলছেন যে এটা যদি কোনো জায়গায় কেটে যায়, এটা লাগালে পরে রক্ত বন্ধ হয়ে যায়, जुड़े जाए, हाँ ठीक से फिट हो जाएगा पहले जी, तरफ हाँ ना। जी। इसका नाम क्या है? वो इधर में तो हम बन मारा बोलता है। बनमाड़ा। हाँ तो इसको भी एक पेड़ चाहिए मुझे। सर का कम करता है। हम इधर में जितना भी प्रेशर होता है, हाँ शुगर प्रेशर। हाँ वो हम दवाई नहीं लेता है, खुद से पानी में भिजा के खाता हूँ, हाँ ताड़ी अच्छा हो जाता है। अच्छा अच्छा हाँ। ঠিক আছে ঠিক ঠিক। একটা জিনিস, ছোট্ট একটা ইনফরমেশান বলি, এই যে পাইপটা, এই পাইপটা এদিক থেকে পুরো ওপরে চলে যাচ্ছে, ওই পাহাড় থেকে জল এসে এই ট্যাঙ্কিটাতে লোড হচ্ছে, এখান থেকে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে। এই ছোট ছোট পাইপ কিছু বেরিয়েছে, একটা মোটা, এখান থেকে গিয়ে ওইটা একটা বাসবার, ইলেকট্রিকের ভাষায় বাসবার বলে, জানি না এখানকার কী বলে, ওটা একটা বার, ওখান থেকে আরও কিছু সরু সরু পাইপ এই যে গ্রাম 8-10টা 15-20টা ফ্যামিলিতে এখান থেকে জল ডিস্ট্রিবিউট হচ্ছে। এর জন্য এদেরকে একটা মান্থলি ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে, যেটা ন্যূনতম, একদমই ন্যূনতম 3-4 হাজার টাকা। তো এই হচ্ছে এখানকার লোকের জলের পাম্পের সিস্টেম, খুব ভালো একটা সিস্টেম, দেখে ভালো লাগলো। বিকালে আশেপাশে ভিজিট করা কমপ্লিট করে চলে আসলাম আমাদের হোমস্টের একটা সাইডে চিকেন বারবিকিউ। তার জন্যে এই হোমস্টের মালকিন সুজাতা রায় আমাদেরকে বারবিকিউ করে দিলেন। এই বারবিকিউ প্রতি কিলো 1000 টাকা করে নেয়। যদি তোমরা কেউ এরকম বারবিকিউ করতে চাও তো অবশ্যই এই মালিকের সঙ্গে কথা বলে নিতে পারো। খুব সুন্দর করে দিয়েছিল উনি আমাদের। তো ভাইয়া আমাকে সব থেকে একটা আকাঙ্ক্ষিত জিনিস দিল। এই যে ওপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভাইয়ার চা বাগান, পুরোটাই চা বাগান। তো ওনার চায়ের মানে খেতি থেকে তৈরি করা পুরো অর্গানিক মতে চা পাতা যেটা বিদেশে যায় সেটা उन्हीं আমাকে দিলেন, चाय पत्ती हाँ जी खाने के लिए। बहुत अच्छा लगा। ठीक है सर। ठीक है, आता है भैया। ठीक है सर, नेक्स्ट टाइम भी टाटा। बाय बाय, अच्छे से जाइए। टाटा। পরদিন সকালে একগাল মিষ্টি হাসিতে চলল বিদায় পর্ব। দাদা আমাকে ওনার ক্ষেত থেকে তৈরি করা একটা চা পাতা দিয়ে বিদায় জানালেন এবং আমিও বেরিয়ে পড়লাম সামনে বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে আর একটা আনএক্সপেক্টেড জায়গা ভিজিট করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি। রবীন্দ্র ভবন মাংপু। রবীন্দ্র ভবনটা আমার লিস্টের মধ্যে ছিল না, মানে আমি ভাবিনি আজকের এই ট্রিপে এটাও কমপ্লিট করব। তবে রাস্তায় যেতে যেতে পড়ে গেল, তাই আর দেরি করলাম না, ঢুকে গেলাম ভেতরে। তো রবীন্দ্রনাথ গরমকালে বিশেষ করে এইখানে চলে আসতেন এবং তিনি এই পাহাড়েরই কোলে সুন্দর একটা বাড়ি তৈরি করেছিলেন, যেটার ভেতরটা অতি সুন্দর ফুল গাছে সাজানো। জানি না ক্যামেরায় কতটা আসছে, তবে এখানে ঢোকার জন্য 25 টাকা করে টিকিট, মানে এন্ট্রি টিকিট 25 টাকা করে আমরা কেটে নিলাম। কাটার পর ভেতরে এন্ট্রি নেওয়ার পালা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানতে পারলাম ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তাই যতদূর পারছি বাইরে থেকে তোমাদেরকে রবীন্দ্রনাথের এই আঙিনাটা একটু দেখানোর চেষ্টা করছি। বাইরে দেখে বুঝতে পারছো ভেতরটা কত সুন্দর হবে। ভেতরে রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, সাহিত্য, কথা, কবিতা ভরা সম্ভার এর দেওয়াল জুড়ে। তবে রবীন্দ্রনাথের পাদুকা থেকে দাঁতের ব্রাশ কোনো কিছুই বাকি যায়নি এখানে। দার্জিলিংয়ের রবীন্দ্র ভবন ঠিক এরকমটা, কিন্তু একটু সমস্যার বিষয় হচ্ছে ভিতরে কোনো ফটোগ্রাফি করতে দেয়নি, যে কারণে ভিতরটা দেখাতে পাচ্ছি না। তবে বাইরেটা এরকম একটা লোকেশন, দারুণ একটা মনোমুগ্ধকর জায়গা। আর বেশি কথাই আমি বলবো না, এই বলে রাখছি আমার ব্লগের আলোচনা। যদি আমার ভিডিওটা মনে লাগে ভাই একটুখানি লাইক করে যাওয়া চাই। আরও বেশি যদি তোমার মনে দাগ ফেলে ভিডিওটা কারও কাজে আসতে পারে তবে কিন্তু শেয়ার করে যাওয়া চাই। এর বেশি আর কিছু নাই গো উপায়। আরও যদি মনে ধরে চ্যানেলটা ঘুরে ফিরে সাবস্ক্রাইব করে দিও ভাই, বেল আইকন ঘন্টাটা বাজাইয়ে দিয়ে দুনিয়াটা দেখে নাও আমার নজরে।